আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। নমস্কার, আমি তরুণ ঘোষ। আপনারা সবাই হয়তো ভাবছেন পরবর্তী কি, বিএনপি তো জিতলো, আমাদের সেনাপ্রধান দ্বিবেদী সাহেব তাকে ফোন করে চরম ধমক দিয়েছেন যে আপনি যদি এইভাবে কাজ করতে থাকেন তাহলে ভারত আপনাকে তুলে আনতে 8 ঘন্টার বেশি সময় নেবে না। 8 ঘন্টা লাগবে আপনাকে তুলে আনতে। আপনি ভারতের কথা শুনে কাজ করুন, যেরকম বলা হয়েছিল সেই অনুযায়ী কথা বলুন, কথা চলুন। তারপরে একদম ওয়াকারুজ্জামান পুরো খেলা ঘুরিয়ে দেন, মার দাঙ্গা চারিদিকে করে একদম জামাতের প্রার্থীকে একেবারে আটক করে গুলি শুদ্ধ বন্দুক সন্দুক আটক ফাটক করে টাকা পয়সা ধরে জামাতের মধ্যে একটা ত্রাস ধরিয়ে দেন। এইদিকে আপনার আওয়ামী লীগ কর্মীরা তো ঘরের মধ্যে বন্দী, তার মধ্যে যতটা ইঞ্জিনিয়ারিং করা সম্ভব, রিগিং করা সম্ভব সব তো করে নিয়েছে। এখন হিসেব অনুযায়ী যদি অফিসিয়াল হিসেব ধরেন তাহলে 14% বেশি ভোট পড়েনি। 14%, বাকিটা সব ভেজাল। আর বিএনপি ঘরে পুরো ভোটটা পড়েছে। হ্যাঁ, কিছু ভোট এরকম খবর আছে, কিছু ভোট আওয়ামী লীগেরও রয়েছে, যারা বিএনপির মানে এর তলায় আশ্বাসে বেঁচে আছেন যে আমরা তোমাদেরকে দেখব, তোমরা আমাদের সঙ্গে থাকো। তারা কিছু কিছু গিয়েছেন, এমন খবরও আছে। এখন ব্যাপার হচ্ছে, এই সকালবেলা আমি ভিডিওটা করতে বসলাম কেন, এখন ঘড়িতে বাজে 9টা। এই খবরটা হচ্ছে নিঃশব্দে অজিত দোভাল খেলে দিলেন এবং কালকে রাত্রিবেলা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শেখ হাসিনাকে শুভেচ্ছা পাঠিয়েছেন, শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন, মানে ফোন করে শুভেচ্ছা ফোনালাপ হয়েছে এবং জিজ্ঞেস করেছেন দিদি আপনি কবে ফিরতে চান। এর মধ্যে নিহিত আছে এক গুরু তত্ত্ব, কবে ফিরতে চান। অর্থাৎ এবার আপনারা মনে করুন, পেছন দিকের ইতিহাস মনে করুন, যখন আমাদের তারেক জিয়ার মা যখন মারা গেলেন, তখন কিন্তু আমরা কিন্তু রাষ্ট্রদূতের হাত থেকে হাত দিয়ে কোন রকম শোক বার্তা পাঠায়নি। গিয়েছিলেন কে? স্বয়ং জয়শঙ্কর। তিনি গিয়ে আলাদা তারেক রহমানের সঙ্গে মিটিং করেছিলেন এবং সেখানেই ঠিক হয়েছিল যে তারেক রহমান ক্ষমতায় বসবেন, ক্ষমতায় বসে তিনি এই যে আওয়ামী লীগের এই যে মানে আওয়ামী লীগকে নির্বাসনে পাঠানো এই যে সরকারি অর্ডারটা, সেটা উনি খারিজ করবেন। প্রথম ধাপ হচ্ছে এইটা, অর্থাৎ আওয়ামী লীগ তার উপর থেকে সমস্ত মামলা তুলে নেওয়া হলো, আওয়ামী লীগের নির্বাসন প্রত্যাহার করে নেওয়া হলো সরকারিভাবে। তারেকের সমস্ত মামলা তো অনেক এই হয়ে গেছে, অর্থাৎ আওয়ামী লীগের সঙ্গে একটা বোঝাপড়া একটা ভারত করাচ্ছে। এইবার আওয়ামী লীগ নেত্রী ভারত বাংলাদেশে ফিরবেন। তাই নরেন্দ্র মোদী বলেছেন আপনি কবে ফিরতে চান, সেই অনুযায়ী তারেক রহমানের সঙ্গে কথাবার্তা হবে। কারণ তারেক রহমান গদিতে বসে প্রথম যে সইটা করবেন সেটা হচ্ছে আওয়ামী লীগের নির্বাচন সংক্রান্ত যে নথি আছে সেটাকে বাতিল করবেন এবং তার বিরুদ্ধে যত মামলা আছে সেই মামলাগুলোকে বাতিল ঘোষণা করবেন। এটা ছিল ভারতের প্রথম শর্ত জয়শঙ্করের সঙ্গে মিটিং এর সময়তে। সেই শর্ত অনুযায়ী কাজ হচ্ছিল, কিন্তু পরবর্তীকালে তারেক রহমান জয়শঙ্করকে ফোন করে জানান পরশু দিনকে যে জামাত যেভাবে অত্যাচার করছে এবং যেভাবে ক্যাম্পেইন করছে সরকারি এতে
ইউনূস কাজে লাগিয়ে জামাতকে ক্ষমতায় আনার চেষ্টা করছেন, সেখানে তো আপনাদের সঙ্গে কথা বললেও আমরা কিন্তু ক্ষমতায় যেতে পারবো না, সেক্ষেত্রে আমরা কি করব? তারপরে কথা হয় অজিত দোভালের সঙ্গে। তারপর অজিত দোভালের বুদ্ধিতে হবে বা কিছু একটা হবে, আমাদের সেনাপ্রধান তারপরে ফোন করে চমকান হচ্ছে এই ওয়াকারুজ্জামানকে। ওয়াকারুজ্জামান বেসিক্যালি কিন্তু ভীতু মানুষ, সবসময় নিজে একটু বাঁচিয়ে চলেন, নিজের পেছনে বাটামটা যাতে না পড়ে সেই জন্য বাঁচিয়ে চলেন। ওয়াকারুজ্জামানের কাছে যখন এই ধমকটা গেল, তখন ওয়াকারুজ্জামান দেখলো আমি তো বিপদে পড়ে যাব। ভারতের কথা যদি শোনেন, সেনাপ্রধান বলেছেন ভারতের কথা যদি শোনেন তাহলে আপনি প্রাণে বেঁচে যাবেন এবং দেশেও থাকবেন, আর আপনি যদি বিদেশে যেতে চান সেটা আপনার ইচ্ছা, কিন্তু আপনার গায়ে কেউ হাত দেবে না। আর যদি আপনি তার অন্যতা করেন তাহলে আপনাকে তুলে আনতে আমাদের 8 ঘন্টা সময় লাগবে না, 8 ঘন্টা সময় লাগবে না আপনাকে তুলে আনতে, আপনি যেখানেই থাকুন, আমরা সব জানি। তারপরে এখন তারপরে তো ওই কাণ্ড হয়। আপনাদের অনেকের মনেই প্রশ্ন ছিল, আমি গতকালকে ভিডিও যেটা করেছি সেখানে শেখ হাসিনার যে বার্তা আমি দিয়েছি সেখানে আপনারা সবাই লিখেছেন যে পরবর্তী কি। পরবর্তী হচ্ছে এইটা যে প্রথম ধাপে শেখ হাসিনার এই আওয়ামী লীগকে নির্বাসিত করা, সেই আদেশটাকে খালাস করে দেওয়া। দ্বিতীয় হচ্ছে আওয়ামী লীগ নেত্রীর বিরুদ্ধে সমস্ত মামলা প্রত্যাহার করা, মানে বাতিল করা। এবং তৃতীয় হচ্ছে নিরপরাধ যত আওয়ামী লীগ কর্মী রয়েছেন, সাংবাদিক রয়েছেন, বুদ্ধিজীবী রয়েছেন, লেখক রয়েছেন, তাদের সমস্ত মামলা থেকে বেকসুর খালাস করে দিতে হবে। কোনো জামিন নয়, বেকসুর খালাস করে দিতে হবে। এগুলো কিন্তু শর্তের মধ্যে রয়েছে। অর্থাৎ এখন যারা আওয়ামী লীগের কর্মী, নেতা, যারা লেখক, বুদ্ধিজীবী, শিল্পী যারা রয়েছেন, যারা এই অত্যাচারের শিকার হয়েছেন, তারা এখন নিশ্চিন্তে থাকতে পারেন যে আগামী মাসখানেকের মধ্যে আপনাদের পুরোপুরি মুক্তির ব্যবস্থা হবে, সেখানে কোনো জামিনের প্রসঙ্গ থাকবে না। এবার শর্ত হলো শেখ হাসিনা যখন ফিরবেন তখন তিনি আবার নির্বাচনী কাজকর্ম শুরু করে দেবেন, আর এই সরকার টিকবে না। কারণ যখনই শেখ হাসিনা তার রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করবেন, তিনি যখন বলবেন যে আমাকে উৎখাত করা হয়েছিল, এই চক্রান্ত হয়েছিল আপনাদের চোখের সামনে, এইবার 16 বছর ধরে আমি যা করেছি, আমাকে চোর সাজানো হয়েছিল, আমি কতটা চোর কতটা সাধু আপনাদের চোখের সামনে, আমি কি দেশ রেখে গেছিলাম আর কি দেশ হয়েছে সেটা আপনাদের চোখের সামনে, অথচ আমাকে চোর প্রমাণিত করে আমাকে দেশটাকে বাধ্য করা হয়েছে, মানুষকে ভুল বোঝানো হয়েছিল, আপনাদের ভুল বোঝানো হয়েছিল। এই বার্তা যখন ধীরে ধীরে সশরীরে তিনি দেবেন তখন দেখবেন হাওয়া পাল্টে গেছে, একটা বিদেশি চাপ একটা আসবে। ভারত চাইছে কি আপাতত ব্যাপারটা ধামাচাপা হোক, আপাতত জিনিসটা ধামাচাপা হোক, তারপর এখন দেখা যাবে ভবিষ্যতে কি হয়। আন্তর্জাতিক মহল থেকে একটা চাপ সৃষ্টি করে তখন একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, মানে অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক যে নির্বাচন যেটা হয়নি, সেই নির্বাচনটা করতে হবে আওয়ামী লীগকে রেখে, জাতীয় পার্টিকে রেখে, এবং আর যত দল আছে সমস্ত দলকে রেখে সেই নির্বাচন করতে হবে। আর সেই নির্বাচন যদি হয়, সমস্ত দলকে রেখেও যদি হয়, প্রধান বিরোধী দল হবে বিএনপি, এবং বিএনপি সেই মর্যাদা পাবে, ভারতের সঙ্গে যা কথা হয়েছে সেই বিএনপি সেই মর্যাদা পাবে। আর যদি যৌথভাবে তারা কোন রকম সরকার গড়ে বিএনপি এবং আওয়ামী লীগ, তাহলে হয়তো উপপ্রধানমন্ত্রী হতে পারেন তারেক জিয়া। অঙ্কে এমনও রয়েছে উপপ্রধানমন্ত্রী হতে পারেন তারেক জিয়া। এখন পুরোটাই হচ্ছে ভাসমান। এই যে আমি যেটা বলছি আপনারা কোনোটাই ধরে নেবেন না যে এটাই হচ্ছে, এটা পুরোটাই হচ্ছে ভাসমান। কোনটা হবে কোনটা হবে না এটা আমি এখন আপনাদের বলছি বটে, এটা অনেক স্পেকুলেশন আছে।
কখনো ধরে নেবেন না, আবার ভবিষ্যতে বলবেন না আপনি তো বলেছিলেন, তো হলো না। এগুলো হচ্ছে স্পেকুলেশন, কূটনৈতিক মহলে স্পেকুলেশন। যে স্পেকুলেশনের কথাটা আমি আপনাদেরকে বলছি, অনেক কিছুই করতে পারে। এটা আবার উল্টোও করতে পারে, সম্পূর্ণ উল্টো করতে পারে, তখন আবার অন্য ব্যবস্থা হবে। তো এখন আপনাদের যেটা এরকম প্রাথমিক জিজ্ঞাসা ছিল সেটা হচ্ছে শেখ হাসিনা কবে ফিরছেন। শেখ হাসিনা খুব শীঘ্রই ফিরবেন। আমার সঙ্গে তার কোনো কথাবার্তা হয়নি, কিন্তু আমি কূটনৈতিক মহল থেকে যেটা জানতে পেরেছি, প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে কথা হয়েছে। প্রধানমন্ত্রী মোদী জিজ্ঞেস করেছেন, দিদি আপনি কবে ফিরতে চান? উনি বলেছেন, আমি যত শীঘ্র সম্ভব ফিরতে চাই, আপনারা ব্যবস্থা করুন। আমি কোনো সময় ভাবিনি যে আমার যিনি প্রতিদ্বন্দ্বিতা করছে সেটা ভিন্ন কথা, কিন্তু যে দলটি আমার সাথে প্রতিদ্বন্দ্বিতা করছে, বাংলাদেশে একমাত্র আমি বোধহয় এক ব্যক্তি যে হাজার হাজার মানুষের সামনে শেষ মিটিং এ দাঁড়িয়ে বলছি যে এইখানে আমি একটা রেফারেন্ডাম করতে আসছি আমার এলাকাতে, আমার ভোটটা হবে রেফারেন্ডাম। যারা মুক্তিযুদ্ধ চাও, যারা মনে করো ৭১ সঠিক ছিল, কারা কারা মনে করেন হাত তুলে দেখান। তখন সব মানুষ হাত তুলছে। আমি বলছি, যারা রাজাকারকে চাও আর মনে করো মুক্তিযুদ্ধ ভুল ছিল, তারা হাত তুলেন। কেউ হাত তুলে নাই। আমি বললাম, এই জায়গাটাতে আমার ইলেকশন, মুক্তিযুদ্ধের পক্ষ এবং বিপক্ষ শক্তির ইলেকশন হচ্ছে আমার এলাকাতে। অন্তত আমি কোনো ফাও কথা, ফাঁকি কথা, অর্ধ সত্য কথা বলি না, আমি রিয়েল সত্য বলি। এখন বাংলাদেশের মুক্তিযুদ্ধই কঠিন পরীক্ষার সম্মুখীন, এবং রাজাকার এবং তাদের অধস্তন শক্তি, পরবর্তী শক্তিরাই এই দেশের ক্ষমতা দখল করে আছে এবং ইতিহাসটাকে উল্টে দেওয়ার চেষ্টা করছে। তার বিরুদ্ধে আমি যুদ্ধ করে পাশ করেছি। এই কথাই আমি দিচ্ছি, বাংলাদেশের মুক্তিযুদ্ধের জন্য পার্লামেন্টে প্রথম দিন যে কথা আমি বলবো, আমি সমস্ত সত্য কথা বলবো। আমি কাউকে ট্যাক্স দেই না। আমার এলাকার মানুষ মুক্তিযুদ্ধের উপরে ভোট দিয়েছে।